হ্যালো 2022-এর মাধ্যমিকের পরীক্ষার্থীরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 2 নম্বর প্রশ্নের প্রশ্ন ও উত্তর সহ একগুচ্ছ প্রশ্ন। প্রথমেই দেখা যাক কি আছে। অবরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিগুলি দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় বা হ্রাস ঘটে এবং ভূমিরূপের নিম্নক্ষয়ের শেষ সীমায় আসে, তাকে অবরোহণ বলা হয়। আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন অবরোহণে প্রধান ভূমিকা পালন করে। আরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ায় নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বহির্জাত শক্তিগুলি দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত পদার্থের পুঞ্জীভবন ও সঞ্চয় ঘটে, ভূমিরূপের উচ্চতা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে আরোহণ বলে। ক্ষয়ীভবন কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু ও সমুদ্র তরঙ্গ দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয়িত পদার্থ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস করে ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়, তাকে ক্ষয়ীভবন বলে। এরপর আছে পুঞ্জিত ক্ষয় কি? আবহবিকার শিলা যখন পার্বত্য ঢাল বা মালভূমির ভঙ্গুর গাত্র বেয়ে অন্য কোনো মাধ্যম ছাড়া অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে। নগ্নীভবন কাকে বলে? আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন এই তিনটি প্রাকৃতিক শক্তির ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়িত ও অপসারিত হয়ে নিচের শিলাস্তরে ভূপৃষ্ঠে উন্মুক্ত করলে তাকে নগ্নীভবন বলে। এরপর হচ্ছে আরোহণ ও ক্ষয়ীভবনের পার্থক্য। অবরোহণ ও আরোহণের পার্থক্য। ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস করে অবরোহণ প্রক্রিয়ায়, আরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করে বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন গিরিখাত। আরোহণের দিকে লিখেছি বিভিন্ন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন প্লাবন ভূমি। এবার ইন্টারনেট কাকে বলে? দেখো এখানে ছোট্ট প্রশ্ন, ইন্টারনেট কাকে বলে? আধুনিক যোগাযোগ ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইন্টারনেট। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি যে ব্যবস্থার দ্বারা সারা পৃথিবী জুড়ে সংযুক্ত করা যায়, তাকে ইন্টারনেট বলে। এরপর রয়েছে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে অন্তত প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরে কার্যকরী হয়,
বহির্জাত প্রক্রিয়া পৃথিবীর ওপরে কার্যকরী হয়। এই প্রক্রিয়া খুব কম সময়ে ঘটে। এই প্রক্রিয়া অনেক সময় ঘটে, খুব কম সময়ে ঘটে, খুব কম সময়ে ঘটে। এটা লেখার ছিল, এটা হয়তো মিস্টেক হয়ে গেছে, লিখতে খুব কম সময়ে ঘটে। আর এই প্রক্রিয়া অনেক সময় ধরে ঘটে। এরপর রয়েছে নদী অববাহিকা কাকে বলে? প্রধান নদী এবং তার উপনদী, শাখা নদীগুলি উৎস থেকে মোহনা পর্যন্ত যে সকল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সকল অঞ্চলকে একত্রে নদী অববাহিকা বলে। এরপর আছে জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলে বা জলবিভাজিকা বলতে কি বোঝো? কোনো উচ্চভূমি দুটি নদীকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। বিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্য দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে প্রধান নদীতে তৈরি করে। ভারতের দুটি জলবিভাজিকা নাম লেখো। ভারতের দুটি জলবিভাজিকা হচ্ছে ভারতের হিমালয়, পশ্চিমঘাট পর্বত ইত্যাদি পর্বত হলো জলবিভাজিকা। এরপর হচ্ছে দোআব কাকে বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলে। দোআব শব্দের অর্থ দুই দোআব শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। গঙ্গা ও যমুনা নদী বদ্বীপের মধ্যবর্তী ভূখণ্ডকে বোঝানো হয়। দুটি নদীর সংযোগস্থল বা প্রবাহের মধ্যবর্তী অঞ্চল। ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীর বহন ক্ষমতা নির্ভর করে নদীতে জলের পরিমাণ, বাহিত পদার্থের পরিমাণ এবং নদীর গতিবেগের উপর। নদীর গতিবেগ যদি কোনো কারণে দ্বিগুণ বৃদ্ধি পায়, তবে সেই নদীর বহন করার ক্ষমতা 64 গুণ বা 2^6 গুণ হারে বৃদ্ধি পায়। একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। মিয়েন্ডার কাকে বলে? দেখো, মিয়েন্ডার কাকে বলে? নদীর মধ্যগতিতে মিয়েন্ডার বা আঁকাবাঁকা নদীপথ গঠিত হয়। সমভূমির ঢাল কমে যাওয়ায় জল ও বোঝার পরিমাণ বাড়ে। নদীর শক্তি কমে যাওয়ায় সামান্য বাধা অতিক্রম করতে পারে না, ফলে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা নদীপথকে তুরস্কে মিয়েন্ডার বলে। এরপর যে সমভূমি কাকে বলে? পেনেপ্লেন শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ পেনে অর্থাৎ প্রায় এবং প্লেন এর অর্থ সমভূমি অর্থাৎ প্রায় সমভূমি।
বা সমপ্রায় ভূমি। আর্দ্র জলবায়ু অঞ্চলে নদীর স্বাভাবিক ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে যে নিচু প্রায় সমতল ভূভাগের সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বলে। ছোটনাগপুর মালভূমির পূর্বাংশে সমপ্রায় ভূমি উদাহরণ। এরপর পরের প্রশ্ন রয়েছে নুনাটক্স কি? অনেক সময় বরফের মধ্য দিয়ে বরফমুক্ত পর্বত শিখর দ্বীপের ন্যায় অবস্থান করে এই বরফমুক্ত পর্বত শিখরকে নুনাটক্স বলে। মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগের বরফের স্তর পাতলা হয় এবং নুনাটক্স গঠনে সাহায্য করে। হিমরেখা কি? মেরু প্রদেশে ও পর্বতগাত্রের উচ্চ অংশে যে কাল্পনিক রেখার উপর বরফ গলে যায় না দেখো তাকে হিমরেখা বলে। স্থায়িত্ব অনুযায়ী হিমরেখা দুভাগে বিভক্ত, স্থায়ী ও অস্থায়ী। হিমালয়ে 39 থেকে 4800 মিটারে হিমরেখা অবস্থিত। এর পরের প্রশ্ন হচ্ছে বাগসুন্ড কি? বরফের পরিমাণ ও ভূমির ঢালের জন্য হিমবাহে প্রচণ্ড টানের সৃষ্টি হয়। এর ফলে পর্বত গাত্র বা দুটির এরেটের মাঝের অংশ পেরেকের মতো বা ছুরির মতো ফাঁকা হয়ে যায়, যা মস্তকের দিকে একটি গভীর সংকীর্ণ গর্তের সৃষ্টি করে। একেই বাগসুন্ড বলে, যেমন মাউন্ট এভারেস্ট। এর পরের প্রশ্ন রয়েছে ফিয়র্ড কি? পার্বত্য হিমবাহ সমুদ্র উপকূলে নেমে এলে ক্ষয়কার্যের ফলে যে ভি আকৃতির নিমজ্জিত উপকূলের সৃষ্টি করে তাকে ফিয়র্ড বলে, যেমন নরওয়ের সজনে ফিয়র্ড। পরের প্রশ্ন হচ্ছে বহির্বিদ্যুৎ সমভূমি কাকে বলে? উচ্চ পর্বতের পাদদেশে হিমবাহ এসে পৌঁছালে তা গলে নদীর সৃষ্টি হয় এবং সেখানে হিমবাহিত পাথরের টুকরো, নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি গঠন করে তাকেই বহির্বিধৌত সমভূমি বলে। এর পরের প্রশ্ন আগামুখ কি? হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড পর্বতের পাদদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একত্রে অবস্থান করে। এদের মধ্যে বৃহত্তম শিলাখণ্ডকে আগামুখ বলে। এর পরের প্রশ্ন আছে যে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি কি? পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বা নিম্ন সমভূমিতে সঞ্চয় কার্যের মাধ্যমে যেসব ভূমিরূপ গড়ে তোলে তার মধ্যে উল্লেখযোগ্য হল ড্রামলিন
উল্টানো নৌকার মতো বা ছোট ছোট বাটির মতো দেখতে হয় বলেই একে বাস্কেট অফ এগস টপোগ্রাফি বলে। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে ধাঁধ কি? মরু অঞ্চলে বালু ঝড়ের ধূলিকণার দ্বারা অপসারণে সৃষ্ট গর্তগুলিকে ধাঁধ বলে। ধাঁধে ভৌমজল কখনো কখনো উন্মুক্ত হয় রাজস্থান মরুভূমিতে বালুর অপসারণে সৃষ্ট গর্তগুলিকে ধাঁধ বলে। এর পরের প্রশ্ন হচ্ছে প্লায়া কি? শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা বালুকা রাশি অপসারিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বলে। রাজস্থান মরুভূমিতে প্লায়াগুলি ধাঁধ নামে পরিচিত, যেমন ল্যাফনোর হ্রদ। এর পরের প্রশ্ন রয়েছে যে ওয়াদি কি? মরুভূমিতে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে যে জলধারার সৃষ্টি হয় তাতে বালি, কাঁকর, কাদা প্রভৃতি বাহিত হয়, কিন্তু একদিন এই কর্দম ধারায় প্রবাহ বন্ধ হয়ে গেলে নদী খাত দেখা যায় একেই ওয়াদি, অর্থাৎ শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। তার হচ্ছে তাল কি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক গর্ত সৃষ্টি হয়, ওই গর্তগুলি জল দ্বারা পরিপূর্ণ হলে সেগুলোকে স্থানীয় ভাষায় তাল বলে, যেমন নৈনিতাল। এর পরের প্রশ্ন আছে খাদার কাকে বলে? নদীর ধারে নবীন পলিগঠিত সমভূমিকে খাদার বলে। গঙ্গা নদীর উপত্যকার নিকটবর্তী পলি মাটিকে উত্তরপ্রদেশে খাদার ও পাঞ্জাবে বেট বলে। প্রতি বছর প্লাবিত হওয়া নতুন পলির সঞ্চয় ঘটে। এরপর হচ্ছে ভাঙ্গর কি? নদী উপত্যকা থেকে দূরবর্তী স্থানে প্রাচীন পলিগঠিত সমভূমিকে ভাঙ্গর বলে। উচ্চ ও মধ্যগাঙ্গীয় সমভূমিতে অবস্থিত এই মৃত্তিকার উর্বরতা কম। এর পরের প্রশ্ন রয়েছে যেমন লু কি? উত্তর পশ্চিম ভারতের স্থলভাগ গ্রীষ্মকালে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পতিত সূর্যরশ্মির প্রচণ্ড তাপে তীব্র উষ্ণ হয়ে ওঠে। বায়ুর বিভিন্ন স্তরে দ্রুত তাপ বিনিময় চলতে থাকে। সেই সময়ে দুপুরবেলা ভূপৃষ্ঠের সমান্তরালে একরকম উষ্ণ বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, একে লু বলে। আঁধি কাকে বলে? আঁধি হলো লুয়ের মতো উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুপ্রবাহ, এতে ধূলিকণা পূর্ণ থাকে বলে আঁধিকে ধূলিঝড় বলা হয়। গ্রীষ্মকালে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও সমগ্র উত্তরপ্রদেশে
বিকেলবেলা যে প্রবল ধূলি ঝড় হয় তাকে আঁধি বলে। ধূলি ঝড় হয়, এটা ঝড়টা মিস্টেক হয়ে গেছে, এটা ধূলি ঝড় হয়। এরপর আছে পশ্চিম ঝঞ্ঝা কাকে বলে। পশ্চিম ঝঞ্ঝা কাকে বলে? দেখো, শীতকালে আটলান্টিক মহাসাগর সৃষ্ট ঘূর্ণবাত থেকে ঝঞ্ঝা মেঘ ভূমধ্যসাগরীয় অঞ্চলে এসে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে পূর্ব দিকে ধাবিত হয়। ভারতের কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ আরও পূর্ব দিকে এসে যখন বৃষ্টি ও তুষারপাত ঘটায় তখন তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এল নিনো কি? এল নিনো ও লা নিনো কি? এল নিনো স্পেনীয় শব্দ। এল নিনো কথাটির অর্থ হলো দুষ্ট বালক। এল নিনো প্রশান্ত মহাসাগর, এল নিনো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া একটি উষ্ণ সমুদ্র স্রোত যা মৌসুমী বৃষ্টিপাতকে প্রভাবিত করে। খ্রিস্ট মাসের সময় এই স্রোতের আবির্ভাব ঘটে বলে অনেকে একে এল নিনো বলে বা খ্রিস্টের শিশুও বলে। এরপর আছে লা নিনা কি? লা নিনা হলো শীতকালে সমুদ্র থেকে সমুদ্র স্রোত, অর্থাৎ লা নিনা হলো শীতল সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব ক্রান্তীয় অঞ্চলে লা নিনা সৃষ্টি হয়। লা নিনা হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অন্তর লা নিনার আবির্ভাব ঘটে। লা নিনা হলো এল নিনোর স্ত্রী প্রতিরূপ। এবার হচ্ছে মহানগর কাকে বলে? যে সকল নগরের লোকসংখ্যা 10 লক্ষ বা তার বেশি তাকে মহানগর বলে, যেমন আগ্রা। এরপর আছে রেগুর মৃত্তিকা কাকে বলে? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বেসল্ট শিলা দ্বারা গঠিত কালো রঙের যে উর্বর মাটি পাওয়া যায় তাকে বলা হয় রেগুর। রেগুরকে কৃষ্ণ মৃত্তিকাও বলে। এই মাটিতে কার্পাস চাষ ভালো হয়। ভুর কাকে বলে? উচ্চগঙ্গা সমভূমি অঞ্চলে অত্যন্ত সূক্ষ্ম কণার মৃত্তিকার দ্বারা গঠিত তরঙ্গায়িত উচ্চভূমি ভুর নামে পরিচিত। শিরোজম মৃত্তিকা কাকে বলে? দেখো, স্বল্প বৃষ্টিপাত অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে সৃষ্ট বালি নুড়ি ও লবণ সমৃদ্ধ মাটিকে বলে শিরোজম মাটি। এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুব কম থাকে। মরুমৃত্তিকা এই মাটিকে শুষ্ক করে তোলে, শুষ্ক প্রকৃতির হয়। এর পরের প্রশ্ন আছে, দেখো, যে ফালি চাষ ঝুম চাষ কাকে বলে ও ধাপ চাষ কি? ঝুম চাষ পাহাড়ের ঢালে বা অন্য কোনো স্থানে বনভূমি কেটে পুড়িয়ে দিয়ে সেখানে কৃষি কাজ করাকে ঝুম চাষ বলে। ভারতের উত্তর পূর্ব দিকে এই পদ্ধতিতে চাষ হয়। এরপর রয়েছে, দেখো, ফালি চাষ কাকে বলে? উদ্ভিদহীন ঢালু জমির আড়াআড়ি দিকে
চওড়া ফালির মতো জমি তৈরি করে মাটি ক্ষয় রোধ করার জন্য যে চাষ করা হয় তাকে ফালি চাষ বলে। এতে মৃত্তিকা সংরক্ষিত হয়। মেঘালয়, নীলগিরি ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এই চাষ করা হয়। এরপর রয়েছে যে ধাপ চাষ। পর্বতের ঢালে বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো ধাপে ধাপে সমতল ভূমি তৈরি করে প্রান্তভাগে বাঁধের ব্যবস্থা করে আড়াআড়িভাবে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। এরপর রয়েছে জনবিস্ফোরণ কাকে বলে। কোনো অঞ্চলে জন্মহার প্রকাশনের তুলনায় মৃত্যুহার হ্রাস ও অভিবাসন বৃদ্ধি পেলে মোট জনসংখ্যার পরিমাণের ব্যাপক বৃদ্ধি পেলে জনবিস্ফোরণ বলে। এর পরের প্রশ্ন রয়েছে শিকড় আলগা শিল্প কাকে বলে। যে শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চল বা বাজার কিংবা এদের মধ্যবর্তী যে কোনো অঞ্চলে গড়ে তোলা যায় তাকে শিকড় আলগা শিল্প বলে। এর যেমন বস্ত্রবয়ন শিল্প বা কার্পাস বস্ত্রবয়ন শিল্প। জনঘনত্ব কোনো অঞ্চলে বা দেশে প্রতি বর্গ কিমিতে যত সংখ্যক লোক বসবাস করে তাকে জনঘনত্ব বলে। পরের প্রশ্ন আছে দেখো যে অনুসারী শিল্প কাকে বলে। বৃহদায়তন শিল্পে উৎপাদিত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে যেসব ক্ষুদ্র আয়তন শিল্প গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পে উৎপাদিত প্লাস্টিক দ্রব্য ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে। ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। যে শিল্পে বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থের সাহায্যে নানা ধরনের ইস্পাতজাত দ্রব্য ও বৃহৎ যন্ত্রপাতি তৈরি করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। যেমন লৌহ ইস্পাত শিল্প। আউটসোর্সিং কাকে বলে। যে শিল্পে বাজার কাঁচামালের তুলনায় শ্রমিকদের দক্ষতার গুরুত্ব বেশি এবং শিল্পগুলিতে ব্যয় হ্রাস ও উন্নত